নমস্কার বন্ধুরা, আজকে আমি বক্রেশ্বর যাব এবং আপনাদের সমস্ত কিছুই দেখাবো। দূরত্ব দেখুন, আমার কাঁটাতে 8, 9, 5, 9 কিলোমিটার থেকে আমরা মিটারে যাত্রা শুরু করছি এবং যাত্রা পথে সমস্ত কিছুর বিবরণ এবং কীভাবে বক্রেশ্বর যাবেন এবং বক্রেশ্বর থেকে দূরত্ব কত এবং রাস্তায় কী কী আরও দেখার জায়গা পড়বে সবেরই বিবরণ দেব। তো দেখুন, আমরা বাইকে জার্নি শুরু করছি। সকাল 8টায় জার্নি শুরু করলাম। তো আপনারা চাইলে বাসেও যেতে পারেন। তো সেটা হচ্ছে, দেখুন, রামপুরহাটের এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে বাস ধরতে হবে। তো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে প্রথমে আপনাদের যেতে হবে সিউড়ি। সিউড়ি থেকে আবার আপনার বক্রেশ্বর মোটামুটি 20 কিলোমিটার। আবার সেখানে কিন্তু বাস চেঞ্জ করতে হতে পারে। আর যদি আপনারা কলকাতা থেকে আসতে চান তো সেক্ষেত্রে সবথেকে কাছের স্টেশন হলো সিউড়ি। সিউড়ি থেকে ওই 20 কিলোমিটার আপনারা বাসে যেতে পারেন বা নিজেরা পার্সোনাল গাড়ি ভাড়া করেও যেতে পারেন। তো আমি তো রামপুরহাট থেকে যাচ্ছি, আমি বাইক নিয়ে জার্নি শুরু করলাম। তো জার্নি পথে দেখুন, একটা গনপুর জঙ্গল পড়ে, এটাও কিন্তু একটা পিকনিক স্পট এবং এখানে একটা ভিডিও আমি এর আগেও দিয়েছি। এখানেও পিকনিক করা যায় এবং এখানে একটা সরকারি বাংলো আছে। এই সরকারি বাংলো সম্পর্কেও আমি আগের ভিডিওতে বলেছি, তবে খুব একটা ডিটেলসে এর ভিডিও আমি দিতে পারিনি। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে সরকারি বাংলোটি। এই সরকারি বাংলোটা আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে চাইলে আপনারা 1-2 দিন স্টে করতে পারেন, কিন্তু এটা রিজার্ভেশনটা একটু কঠিন, কেননা এটা অনলাইন বা অন স্পট বুকিং হয় না। এটা বুক করতে গেলে আপনার কলকাতা থেকে বুক করতে হয়। তো দেখুন, আমরা গনপুর পর্যন্ত চলে এসেছি এবং এই গনপুরে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। আর বলে রাখি, রামপুরহাট থেকে এই যে গনপুর এসেছি, এটা হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ 20 কিলোমিটার জার্নি আমরা করে ফেলেছি। এরপর 20 কিলোমিটার পরে এখানে একটু ব্রেক দিলাম এবং এই দেখুন সরকারি বাংলোটা আপনাদের দেখাচ্ছি। এই জঙ্গলে ঘেরা এবং চারিদিকে এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই একটা বাংলো এখানে আছে এবং এখানে চাইলে আপনারা সময় কাটাতে পারেন। একটা সময় ছিল যখন এখানে হরিণ ছিল, আপনার শেয়াল ছিল, সাপ ছিল, কিন্তু এখন শুধুমাত্র শেয়াল আর সাপ ছাড়া হরিণ বা অন্য কিছু দেখতে পাওয়া যায় না। তো গাছের পরিমাণও আস্তে আস্তে কমছে। কেন কমছে, কীভাবে কমছে, সে তো আপনারা বুঝতেই পারবেন বা বুঝতেও পারছেন। তো যাই হোক, সেটা দেখে আমাদের খুব একটা ইয়ে হবে না। তো দেখুন, এখান থেকে আমরা জার্নি শুরু করছি। ডান দিকে চলে যাচ্ছে আপনার, এটা আপনার সিউড়ির দিকে, আর এই বাঁ দিকে থেকে যেদিক থেকে আমরা আসছি এটা হচ্ছে রামপুরহাটের দিকে, ঠিক আছে? এই গনপুর জঙ্গলটাও কিন্তু যথেষ্ট প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন এবং এটা হচ্ছে বীরভূম জেলার দ্বিতীয় বৃহত্তম একটা জঙ্গল। প্রথম হচ্ছে আপনার ইলামবাজারের জঙ্গলটা, তারপরেই হচ্ছে এই গনপুরের জঙ্গল। তো দেখুন, আমি আবার আপনাদের মিটার দেখাচ্ছি। আমি শুরু করেছিলাম 8, 9, 5, 9, এখন দেখতে পাচ্ছেন আমরা 20 কিলোমিটার পর্যন্ত আমরা এগিয়ে এসেছি। এরপর আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। শুরু করার পরে দেখুন, আমরা দেউচা ব্যারেজে এসে পৌঁছেছি। এই দেউচা ব্যারেজ পর্যন্ত দূরত্ব হচ্ছে 9,003। আমি আপনাদের বাইকে মিটার দেখালাম, অর্থাৎ 44 কিলোমিটার আমরা কিন্তু রামপুরহাট থেকে এগিয়ে চলে এসেছি। এবং এই দেউচা ব্যারেজটা সম্পর্কে বলে রাখি, দেউচা ব্যারেজটা হচ্ছে আপনার দ্বারকা নদীর ওপরে, যে নদী আপনার তারাপীঠের ওপর দিয়ে গেছে, ওই তারাপীঠের ওপর দিয়ে যে নদী গেছে সেই নদীর ওপরেই কিন্তু এই ব্যারেজটা করা হয়েছে এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে জল এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আপনার পশ্চিম দিক ব্যারেজের, আর পূর্ব দিক যেটা আছে সেই দিকে কিন্তু জল নেই, অর্থাৎ জলটাকে বাঁধ দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি, দেউচা পাচামি যে কয়লা খনির প্রজেক্ট সেটা কিন্তু এখন চলছে, যেটা আমাদের ভারত তথা এশিয়ার একটা বৃহত্তম কয়লা খনি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি বলতে পারেন। তার কাজ চলছে, কিন্তু ওটা আমি আপনাদের রাস্তায় যেতে যেতে ডান দিকে পড়বে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা অবধি কিন্তু পৌঁছাতে গেলে আপনার মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে যেতে হয়, ঠিক আছে? তো এটার জন্যই আমি আপনাদের বলে রাখলাম, দেউচা পাচামি এই একটা পুরো একটা ব্লক, এখানে আপনার কয়লা খনির মধ্যে কয়লা খনি কাজ চলছে এবং অদূর ভবিষ্যতে এটা কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই এটা কিন্তু শুরু হয়ে যাবে। এবার দেখুন, আমরা এই দেউচা ব্যারেজ থেকে আমরা চলে যাব সোজা পথে সিউড়ির দিকে এবং সিউড়ির ঠিক আগে কিন্তু আরও একটা ব্যারেজ পড়বে, সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। তো সেই তিলপাড়া ব্যারেজ সম্পর্কে বলে রাখি, তিলপাড়া ব্যারেজের অবস্থা খুবই খারাপ, যার জন্য ওটাতে কিন্তু সংস্কারের কাজ শুরু হবে এবং সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য তিলপাড়া ব্যারেজটির একটা সাবওয়ে, অর্থাৎ একটা সাবস্টিটিউট রাস্তা কজওয়ে তৈরি করা হচ্ছে এবং কিছুদিন ওই রাস্তাটা দিয়ে যানবাহন চলাচল করবে এবং এটা সংস্কারের কাজ চলবে, যার জন্য কিন্তু সেখানে জল খুব একটা নেই। আমি আপনাদের গিয়ে দেখাবো। তো দেখুন, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আপনার দেউচা ব্যারেজের পূর্ব দিকের অংশ, আর যেদিকে জল আছে সেটা হচ্ছে পশ্চিম দিকের অংশ। এই জল আপনার সারা বছর কৃষি, শিল্প, পানীয় সব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর এই জলরাশির চারিধারে পিকনিকের একটা জায়গা কিন্তু এখানে তৈরি হয়েছে।
আজকে 1 জানুয়ারি 2025 এবং আমরা এখানে পিকনিকের দলও দেখতে পাচ্ছি। এরপর দেখুন এখান থেকে আমরা জার্নি শুরু করব এত দূর পর্যন্ত 44 কিলোমিটার রামপুরহাট থেকে, এবং নেক্সট আমাদের যেতে যেতে দাঁড়াবো যেটা, সেটা হচ্ছে আমাদের তিলপাড়া ব্যারেজ, যেটা জাস্ট সিউড়ি ঢোকার আগের একটা ব্যারেজ, এবং সেটা ময়ূরাক্ষী নদীর ওপরে অবস্থিত। আর এইটা হচ্ছে আপনার দ্বারকা নদীর ওপরে অবস্থিত। এখানের প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব মনোরম, এবং জল দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে একটা ক্যানেল, বাঁ দিকে একটা ক্যানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। দেখুন আমরা চলে এসেছি তিলপাড়া ব্যারেজের ওপর। ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ পর্যন্ত আমরা পৌঁছে গেছি, এবং এই তিলপাড়া ব্যারেজে আমি আপনাদের বললাম দেখুন যেখানে জল থাকার কথা, অর্থাৎ ব্যারেজের পশ্চিম দিকটাতে কিন্তু কোনো জল নেই, পুরো জলটাই কিন্তু বের করে দেওয়া হয়েছে। আমি আমার জ্ঞানকালে এরকম অবস্থা তিলপাড়া ব্যারেজে কখনো দেখিনি, অর্থাৎ জল কখনো কিন্তু বেরিয়ে যাওয়া আমরা কিন্তু দেখিনি। এবং এখানে এত বেশি জল থাকে যে অনেক পরিযায়ী পাখি এখানে এসে বসে থাকে, এবং সেগুলো দেখার জন্য দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে আসে। এবং এখানে পিকনিক মানে পুরো জানুয়ারি মাসটাই হয়ে থাকে, কিন্তু আজকে 1 জানুয়ারির দিনেও কিন্তু আমরা খুব একটা পিকনিকের দলকে দেখতে পাচ্ছি না। তো দেখুন এই জলাধারটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু এখন যেহেতু জল নেই তাই আপনাদের আমরা দেখাতে পারছি না। তবে আপনারা পূর্ব দিকের অংশটাতেও দেখতে পারেন যে সেখানে তো জল থাকেই না, যেখানে অংশে থাকে সেখানেই নেই, তো পূর্ব দিকের অংশে কী করে থাকবে। যেটুকু জল আছে সেটুকু দেখুন বেরিয়ে যাচ্ছে স্বাভাবিক নদীর মতো। আর এটা সংস্কারের কথার জন্যই কিন্তু এটাকে আপনার জলটা বের করে দেওয়া হয়েছে। এই পূর্ব দিকের যে অংশটা আছে এইদিকে আপনার একটা সাবওয়ে, অর্থাৎ যে রাস্তাটা দিয়ে দেখুন গাড়ি টাড়ি বের হচ্ছে, এটা যেহেতু NH-14, তাই এখানে কিন্তু আপনার গাড়ি চলাচলকে বন্ধ হয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জেসিপি দিয়ে দেখুন কাজ চলছে। ঠিক আছে, আমি ফেরার পথে আরও ভালোভাবে এটা দেখানোর চেষ্টা করব। আপাতত এইটুকুই আমি আপনাদের দেখালাম। এরপরে ধরুন যদি না এগিয়ে যায় তাহলে কিন্তু মানে ফিরতে দেরি হয়ে যেতে পারে, তাই যদি সময় থাকে তো ফেরার পথে অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো চলুন এবার আমরা সোজা চলে যাব সিউড়ির দিকে, কিন্তু সিউড়ি মেন শহরে কিন্তু আমরা ঢুকবো না। সিউড়ি শহরকে সাইডে রেখে আমরা সোজা এগিয়ে যাব, এবং যেখান থেকে আপনাকে রাইট সাইড ব্যাক নিতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন 9003, অর্থাৎ আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি আরও মানে দেউচা থেকে 23 কিলোমিটার এগিয়ে আমরা চলে এলাম। ঠিক আছে, দেউচা ছিল আপনার 44 কিলোমিটার রামপুরহাট থেকে, এবং দেউচা থেকে এই ফারাক্কা ব্যারেজের দূরত্ব হচ্ছে আপনার 23 কিলোমিটার। আর দেখুন ডান দিকে এই গেটটা আমি আপনাদের দেখাচ্ছি, সোজা চলে এসেছি। এই ডান দিকের গেটটা চলে যাচ্ছে বক্রেশ্বরের দিকে, বাঁ দিকটা হচ্ছে আপনার সিউড়ির দিকে। আরও দুটো রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা দিয়ে দিয়ে আপনারা যাবেন না, আপনারা সোজা এই গেটটা দেখতে দেখতে আসবেন এবং ডান দিকে বাঁক নেবেন, এবং আপনারা এখানে এসে পৌঁছাবেন। রাস্তায় টি ব্রেক, অর্থাৎ দেখুন চপ মুড়ির দোকান। এটা হচ্ছে কলিঠা গ্রাম। এই গ্রামেই কিন্তু আমরা যেতে যেতে হঠাৎ একটা বড় চপের দোকান দেখতে পেলাম, তো এখানে আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। এবং এখান থেকে বক্রেশ্বর আমাদের প্রায় 18 কিলোমিটার মতো, প্রায় 1 ঘন্টার সময় আরও লাগবে বলে আমাদের জানালো। তো এই কলিঢা গ্রামেও দেখুন শিব মন্দির দেখতে পেলাম, এবং এই গাছটা খুব সুন্দর লাগলো আমার দেখে, কিন্তু গাছটার নাম আমরা জানি না, আমি জানি না। তো যাই হোক, খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল। এরপর আমরা যেতে যেতে দেখুন রাস্তায় এই একটা ব্রিজ এবং তার পাশে কজওয়ে দেখতে পেলাম। যেহেতু 1 জানুয়ারি তাই এখানেও কিন্তু খুব সুন্দর পিকনিক চলছিল, মানুষের আনন্দ চারিদিকে আমরা দেখতে পাচ্ছিলাম পিকনিকের জন্য। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম বক্রেশ্বরের দিকে, এবং বক্রেশ্বরে গিয়ে আমি আপনাদের দেখাবো যে মোট দূরত্ব কত হলো। এবং দেখুন আমরা বক্রেশ্বর চলে এসেছি, আমার কাঁটাতে দেখাচ্ছে 9026, অর্থাৎ টোটাল 67 কিলোমিটার হচ্ছে। 8959 শুরু করেছিলাম, 9026 শেষ হলো, অর্থাৎ 67 কিলোমিটার। আর এসেই দেখুন এখানে এই যে কর্মক্ষেত্র বলে যে একটা সরকারি বিল্ডিং আছে, এই কর্মক্ষেত্রের কাছেই আমরা কিন্তু গাড়িটা পার্ক করেছিলাম। ভিতরে পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু আমরা সেদিকে যাইনি, সরাসরি এখানে পার্কিং করে আমরা কিন্তু দেখুন এই বক্রেশ্বরের দিকে এগিয়ে গেলাম। এবার দেখুন ধীরে ধীরে আমি আপনাদের দেখাচ্ছি যে বক্রেশ্বরে যে উষ্ণ প্রস্রবণের কথা আমরা প্রত্যেকেই জানি, যার জন্য এটা বিখ্যাত উষ্ণ প্রস্রবণ, এবং অন্যদিকে শিবের মন্দির, খুবই পুরনো শিব মন্দির, এটার জন্যই কিন্তু এখানে বিখ্যাত। আর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই উষ্ণ প্রস্রবণের টানেই কিন্তু এখানে আসে, যেটা বীরভূম জেলার একটা একমাত্র উষ্ণ প্রস্রবণ, বড় উষ্ণ প্রস্রবণ। আরও একটা আছে যেটা মল্লারপুরের কাছে অবস্থিত, কিন্তু ওটা খুবই ছোট, ওটা খুব একটা দেখতে মানে না গেলেও হবে, এটার কাছে ওটা কিছুই নয়। তো দেখুন এই যে গরম জল স্নান, অর্থাৎ এই উষ্ণ প্রস্রবণে যদি আপনারা স্নান করতে চান তাহলে
প্রথমে আপনাদেরকে এখানে টিকিট কেটে 10 টাকা পার হেড হিসাবে টিকিট দেওয়া হয় এবং এখানেই আপনার গাড়ি পার্কিংয়েরও জায়গা করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনার এই গেটে ঢুকেই দেখবেন ডান দিক বাঁ দিক দুদিকেই পার্কিং রয়েছে। আর ওই যে বিল্ডিংটা দেখছেন এইখানে আপনাকে টিকিট সংগ্রহ করে ওই মেন গেটটাতে আপনাদেরকে ঢুকতে হবে, ঠিক আছে। এখানে স্নান করার পরে আপনার পিছন দিকে গেট আছে, ওই গেট দিয়ে আপনারা মন্দির যেতে পারেন অথবা এই গেটটা দিয়েও আপনারা মন্দিরে যেতে পারেন। তো দেখুন আমরা এই গেটটা দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জানিয়ে রাখি যে মন্দিরের বাইরে যখনই আপনি জুতো রাখবেন কেউ না কেউ সেই জুতো আপনার নিয়ে রেখে দেবে এবং আপনাকে পয়সা দিয়ে কিন্তু সেই জুতোটা ছাড়াতে হবে। এই সিস্টেমটা আমার জানা ছিল না। যাক, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে জেনে রাখুন যে এরকমটা কিন্তু ওইখানকার অধিবাসীরা করে। আমি জুতো রেখে দিয়ে গিয়েছিলাম, তখন কিছু বললো না। পরে যখন এসেছি তখন দেখছি আমার জুতোটাকে সাইডে রেখে দিয়েছে এবং প্রত্যেক জুতো হিসাবে 5 টাকা এরকম কিছু একটা ওরা কিন্তু ক্লেম করছিল। তো যাই হোক, দেখুন আমরা মন্দিরের কাছে চলে এসেছি এবং এই বাঁ দিকে যে জলটা দেখতে পাচ্ছেন এটা উৎসবের জল, কিন্তু এখানে সাধারণ মানে স্নান টানের জন্য এই জলটা ব্যবহার হয় না। এই জলটা কিন্তু বাবার মাথায় বা ঠাকুরের মাথা ধোয়ানোর জন্য, স্নান করানোর জন্য এই জলটা ব্যবহার করা হয় এবং এই জলের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই জলটা শুধুমাত্র ঠাকুরের কাজেই ব্যবহার করা হয়, অর্থাৎ পুজোর কাজে, পুজো অর্চনা দিয়ে কাজে বা আপনারা পুজো করার পরে হাত ধোয়ার কাজে এই জলটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিন্তু স্নান করা যায় না বা স্নান করা নিষেধ, কেউ করছেও না দেখুন। আর উপরে দেখুন চাঁদোয়ার মতো অংশ করে দেওয়া হয়েছে যাতে উপর থেকে গাছের পাতা পড়ে এই জলটা নষ্ট না হয়। তো এই জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার বক্রেশ্বরে যেটা টানে আপনারা আসেন সেই জিনিসটাই কিন্তু খুবই সুন্দর করে এখানে সংরক্ষণের ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে। এরপরে এই দেখতে পাচ্ছেন সিউড়ি বীরভূম, এখানে আপনার পুজোর জন্য লাইন দিয়েছে। তো আপনারাও যদি পুজো দিতে চান তো সকাল সকাল এসে আপনারা এখানে লাইন দিতে পারবেন স্নান করে। আর যদি আপনারা পান্ডা ধরে পুজো করান তো তারও এখানে অনেকগুলো নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, তাহলে দেখবেন এখানে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে পান্ডাদের নাম্বার সেগুলো কিন্তু ফোন নাম্বার আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং তারা আপনাদের যে ইনস্ট্রাকশান দেবে সেই অনুযায়ী কাজ করলে কিন্তু আপনারা আপনাদের পুজোটা ঠিকঠাক দিতে পারবেন। এবার বন্ধুরা দেখুন আমরা চলে যাচ্ছি পুরনো মন্দিরের দিকে। এই মন্দিরগুলোই হচ্ছে আমাদের এই বক্রেশ্বরের একটা পুরনো একটা নিদর্শন এবং জানিয়ে রাখি এই মন্দির অনেক জায়গাতে ছিল, কিন্তু বহিঃশত্রুর আক্রমণে এসব মন্দিরগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এইটা দেখতে পাচ্ছেন কত পুরনো, দেখুন পুরো মন্দিরটা বটবৃক্ষের যে শিকড়, সেই শিকড়ের সাহায্যে পুরোপুরি আবৃত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ঢোকার অংশটুকু ফাঁকা আছে, অর্থাৎ শিকড়টাই আর কি মনে হচ্ছে যেন মন্দির। তো এগুলো এতটাই পুরনো এবং এতটাই সুন্দর এই মন্দির। আমি আপনাদের জানিয়ে রাখি যে বীরভূম জেলার প্রান্তবর্তী আপনার ঝাড়খণ্ডে যে মুলুটি আছে সেখানেও কিন্তু অনেক শিব মন্দির আছে এবং সেই মন্দিরগুলো দেখবেন আস্তে আস্তে ভগ্নদশায় পরিণত হয়েছে। তো এরকম মন্দির অনেক জায়গাতেই আছে। বক্রেশ্বর তার মানে একটা নিদর্শন। এর আগেও আমি কলিঠা গ্রামে যে দাঁড়িয়েছিলাম সেখানেও দেখতে পেলাম শিব মন্দির। আমি আপনাদের 3টে দেখালাম পুরনো পুরনো শিব মন্দির। তো এরকম জায়গায় জায়গায় মন্দিরগুলো যেটুকু বেঁচে আছে সেটুকু আমরা যদি আমাদের সভ্যতার মাধ্যমে ধরে রাখি তাহলেই মনে হয় সেটা শ্রেয় হবে। যদিও অনেকটা ক্ষয় হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কীরকম মানে গাছ টাছ দিয়ে সব ঢাকা আছে, এগুলোকে সংস্কার করা হয় না। যাই হোক, হয়ে ওঠে না, করা উচিত। তো যাই হোক দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমরা চলে এসেছি ওই উষ্ণ প্রস্রবণের উপরের অংশে, অর্থাৎ আপনারা দেখতে পেলেন উষ্ণ প্রস্রবণের উপরে যে কভারটা দেওয়া আছে তার উপরের অংশে। এদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম এবং এত বেশি মন্দির এখানে আপনার আছে যেগুলো কিন্তু আপনার মানে দেখে পরে আপনি কোনটা দেখেননি কোনটা দেখছেন এরপরে কোন দিকে যাবেন সেটাই কিন্তু আপনাদের মানে ঠিক করতে সময় লেগে যাবে। দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শিব মন্দির এবং এই শিব মন্দিরের ভিতরে যে কোষ্ঠী পাথরের যে লিঙ্গটা, সেই লিঙ্গ কিন্তু অনেক জায়গায় চুরি হয়ে গেছে। কিন্তু আমি এই বক্রেশ্বরে যেটা দেখলাম এগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু রয়েছে, কিছু কিছু নেই, কিন্তু বেশিরভাগটাই দেখছি এই কোষ্ঠী পাথরের লিঙ্গগুলো কিন্তু রয়েছে। তো বন্ধুরা দেখুন এই যে মন্দিরের চূড়া, এই যে দুটো চূড়া দেখতে পাচ্ছেন, এখানে একটা চূড়া আর এই উপরের অংশটা। এবার ধীরে ধীরে আমরা আগের দিকে এগিয়ে যাই। এগুলো দেখতে বেশি ভালো লাগে তাই আমি এগুলো আমার ক্যামেরা বন্দি করেছি। আর এই যে বটবৃক্ষের যে বয়স তা এর ঝুড়ি থেকে বুঝতে পারা যায়। তো দেখতেই পাচ্ছেন যে কত পুরনো পুরনো বটগাছ এগুলো এবং এগুলো কিন্তু একটা বিশাল ইতিহাসের সাক্ষী। বিভিন্ন রাজাদের সময়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এবং দেখুন এখানে ভোগের ব্যবস্থা করা হচ্ছে।
বক্রেশ্বরে রান্নাবান্না দেখতে পাচ্ছেন। এরপর দেখুন ধীরে ধীরে আমরা আগের দিকে এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে আমি আপনাদের বলে রাখি এইভাবে ঘুরতে ঘুরতে এই দেখুন এখানে একটা মহারাজের নাম্বার দেওয়া আছে, একটা পুরোহিতের নাম্বার আমি আপনাদের দেখালাম। এবং এই মন্দিরের দেওয়ালে দেওয়ালে অনেক নাম্বার দেওয়া আছে, যেগুলো কিন্তু আপনারা পুজো যদি দিতে চান এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সরাসরি মন্দিরে এসেও আপনারা পুজো দিতে পারেন। এমনটা নয় যে ওনাদিকে ছাড়া আপনারা পুজো দিতে পারবেন না, এমনটা কিন্তু নয়। তো যাই হোক, আর অন্যান্য দিকে দেখুন এটা উষ্ণ প্রস্রবণ শিব মন্দিরের পাশাপাশি এটা একটা শ্মশান। এটাও কিন্তু সত্যি, এখানে মৃতদেহ সৎকারও করা হয় এবং তার জন্য যে নিয়মাবলী সেগুলো সম্পর্কেও আমি আপনাদের দেখাবো, যা আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনারা দেখুন এখানেও একটা মন্দির, এখানেও ভোগের ব্যবস্থা করা হয় এবং আমরা ধীরে ধীরে পৌঁছে যাব আমাদের স্নানের জায়গার দিকে। এবং স্নানের জায়গাতে যে প্রস্রবণটা আছে সেটা কিন্তু একটা প্রধান প্রস্রবণ, এবং ওইখানে কিন্তু দেখবেন অনেকগুলো জল আছে, সব জলে কিন্তু মানুষকে নামতে দেওয়া হয় না, বা নামলে কিন্তু পুড়ে যাবে এমন একটা অবস্থা, অর্থাৎ এতটাই বেশি উষ্ণ এখানকার জল। আপনার 30 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ডিভাইড আছে, অর্থাৎ যেটা খুব বেশি গরম 80 ডিগ্রির কাছাকাছি। দেখুন এখানে এই যে আপনার মনোরঞ্জন আচার্য এর নাম্বারটা আপনারা শেয়ার করলাম, আপনারা নিতে পারেন, যোগাযোগ করতে পারেন বা পুজো দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারেন। জ্যোতিষ অর্ণব শ্রী সুরজিৎ, দেখুন এটাও একটা ঠাকুর মশাইয়ের নাম্বার, আপনারা এটা সংগ্রহ করতে পারেন, আসার আগে কথা বলে নিতে পারেন। এবং এরপরে আমি আপনাদের দেখুন এদিকে নিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে আমরা পৌঁছে যাব এরকম করে স্নান করার জায়গার দিকে। আর আমি বলে রাখি এখানে দেখবেন অনেক দিনই হয় যে বাইরের মানুষজন এখানে ভোগ দেন বা খিচুড়ি প্রসাদ বিতরণ করেন। তো আজকেও সেরকমই একটা দিনের মধ্যে আমরা এসে পড়েছি, যা একটা গুড লাক বলতে পারেন, যাক এটা সব দিন হয়তো পাওয়া যায় না, আমরা পেয়েছি। তো তাই আমরা প্রসাদও সেবন করার সুযোগ পেলাম। আমি আপনাদের দেখাই, এই সোজা গেলে আপনার এই যে মন্দিরের দিকে আমরা এগোচ্ছি এবং মন্দিরের দিকে এগিয়ে আমরা পুজো দিলাম, তারপর আমরা ওইদিকে গিয়েছিলাম। যদিও আমরা বাড়ি থেকে স্নান করেই বেরিয়েছি, দেখুন কোষ্ঠী পাথরটা দেখা যাচ্ছে, আর উপরে দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারাই কিন্তু দেখার, আর কত পুরনো পুরনো মন্দির যেগুলো এতদিনের ইতিহাস কিন্তু এখনও পর্যন্ত এগুলো কিন্তু ভেঙে পড়েনি। এত সুন্দরভাবে এই মন্দিরগুলো, এই শিব মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে। একইরকমভাবে দেখবেন বর্ধমানে আছে 108 শিব মন্দির। আর আপনার মুলুটির কথা তো আপনাদের বললাম, তার পাশাপাশি এই বক্রেশ্বর, অর্থাৎ যেখানেই পুরনো মন্দির অর্থাৎ শিব মন্দিরের আপনার দেখা কিন্তু আমরা পাই। এগুলোই হচ্ছে আমাদের মানুষের আস্থা বা হিন্দু ধর্মের আস্থা বলতে পারেন। কিছু মন্দির বহিঃশত্রুর আক্রমণে নষ্ট হয়েছে, এই কথাও আপনাদের বললাম। আরও বেশি ছিল, যেটুকু আছে সেটুকুই আমাদের নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং দেখুন ডান দিকে গেলে আমরা এখানে পুজো দিতে পুজো দিতে পারেন আপনারা, আমরা এখানেই পুজো দিলাম। তবে মেন গর্ভগৃহ যেটা, অর্থাৎ যেখানে ঢোকার জন্য লাইন দেওয়া হয়েছে সেটা কিন্তু আরও ভিতরের দিকে, সেটা কিন্তু এটা নয়। অর্থাৎ আপনারা যদি ওইখানে যেতে চান তাহলে কিন্তু লাইন দিয়ে যেতে হবে। দেখুন এটা একটা ঠাকুর মশাইয়ের নাম্বার এবং আমি আপনাদের দেখাই, দেখুন এখানে আমরা পুজো দিলাম। এই যেখানে আপনারা এই কালো রঙের একটা গায়ের ছবি দেওয়া আছে, এখানে পুজো আমরা দিলাম। এবং এটা সোজাই দেখুন এই যে গেটটা আছে, এটা কিন্তু গর্ভগৃহের দিকের গেট, অর্থাৎ এটা কিন্তু বন্ধ আছে, এটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে হলে লাইন দিয়ে প্রবেশ করতে হবে। এবং ভিতরের এই যে দেখতে পাচ্ছেন দেখুন ঘন্টাগুলো ঝুলছে, এখানে গিয়ে কিন্তু আপনি পুজো দিতে পারেন। তো বন্ধুরা, এরপর দেখুন আমরা চলে যাব এখানে পুজো দেওয়ার পরে, প্রণাম করার পরে আমরা চলে যাব স্নানের ঘরের দিকে। এবং স্নানের ঘরের দিকে যাওয়ার পরে দেখুন এই রাস্তায় গেলে একটা সোজা গেলে আপনি একটা পুকুর দেখতে পাবেন। এবং এই পুকুরটা কিন্তু সাধারণ পুকুর, দেখুন সোজা যাচ্ছি আমরা, ওই যে সবুজ রঙের দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন এই যে সবুজ রঙের, এটা হচ্ছে পুকুর, ঠিক আছে। এই পুকুরটা আপনার নর্মাল পুকুর, এটা কিন্তু উষ্ণ প্রস্রবণের পুকুর নয়। মানুষ সাধারণ কাজে আপনার গা ধোয়া, কাপড় কাচা, যাই হোক হাত ধোয়া, পা ধোয়া, সবের জন্য কিন্তু এই পুকুরটা ব্যবহার করা হয়। কিন্তু উষ্ণ প্রস্রবণের যে জল, সেখানে কিন্তু এসব করা যায় না। অর্থাৎ আপনার কাপড় কাচা, গা ধোয়া বা এই সমস্ত কিন্তু কিন্তু এখানে হয় না। দেখুন ভোগ বিতরণ করা হচ্ছে, আমি আপনাদের যেটা বলেছিলাম, এখানে বসে আমরাও ভোগ খেলাম। এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে এখানে দেখুন এই অংশে আমরা একটু প্রবেশ করেছিলাম মন্দিরের ভিতরের অংশে। এখানেও পুজো দিতে গেলে লাইন দিতে হয়। এবং এই অংশ থেকে আমরা সরাসরি ধীরে ধীরে চলে গেলাম স্নানের ঘরের দিকে। দেখুন এখানে যে বলির ব্যবস্থা আছে, এখানে মায়ের মূর্তি করে রাখা হয়েছে। আপনার এভাবে ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম এবং আপনারাও দেখুন কতটা সৌন্দর্য সম্পন্ন এই মন্দির।
এবং এইটা দিয়ে সোজা গেলে আবার সেই মন্দিরের লাইনের জায়গাতে আমরা গিয়ে পৌঁছাবো। আর দেখুন মন্দিরটা এতটাই বেশি বিস্তৃত এবং চারিদিকে এতটাই বড় যে একটা ক্লিকে পুরো মন্দিরকে কভার করা কিন্তু খুবই অসম্ভব। এটা কিন্তু আমি দেখলাম। এরপর দেখুন চলে এসেছি আমরা স্নানের জায়গাটায়, অর্থাৎ এখানে উষ্ণ প্রস্রবণের জায়গাটা, আমি স্নানের জায়গা ভুল বলছি, এটা উষ্ণ প্রস্রবণের জায়গা। দেখতে পেয়েছেন কত বড় একটা জলাশয়টা, কোরাটাই উষ্ণ প্রস্রবণ, এবং এখানে কিন্তু কোনো মানুষ স্নান করছে না। এই জলটা এতটাই বেশি গরম যেখানে নামলে হয়তো আপনার হাত পাও পুড়ে যেতে পারে, তো যার জন্য এখানে স্নান করছে না। এটা পশ্চিম দিকের অংশটা। আর একটু পূর্ব দিকে যাবেন তো ওই দিকে যে জলাশয়টা আছে সেখানে কিন্তু, বা উষ্ণ প্রস্রবণের যে অংশটা আছে সেখানে কিন্তু আপনার স্নানের ব্যবস্থা আছে এবং সেখানেই আপনাকে স্নান করতে হবে। এগুলো জাস্ট রিজার্ভ করে রাখা হয়েছে এবং চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখানটায় এতটাই গরম, আপনারা দেখতে পাচ্ছেন জল থেকে কিন্তু ভাপ বেরোচ্ছে। আপনি ছবিটা যদি দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন এখানে এই দেখুন ভাপ আসছে, ঠিক আছে। এতটাই গরম, এখানে কিন্তু কেউ নামতে পারে না। দেখতে পাচ্ছেন ভাপ উঠছে, এতটাই গরম, অর্থাৎ চাল যদি ফেলে দেন তো ভাত হয়ে যাবে, এরকম অবস্থা। এবং এইগুলো আমার দেখে ভালো লাগলো যে এই জলাশয়গুলোকে কিন্তু, বা এই উষ্ণ প্রস্রবণগুলোকে কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং প্রশাসন থেকেও এটা যথেষ্ট সচেতনতার সঙ্গে করা হয়েছে। কিন্তু মল্লারপুরে যেটুকু ছিল সেটুকু কিন্তু নষ্ট করে ফেলেছেন সেখানকার মানুষেরা বলতে পারেন, বা প্রশাসন থেকে যেহেতু উদারতার জন্য হয়ে ওঠেনি। এরপর আমরা দেখুন সোজা যেতে থাকছি, সোজা যেতে গেলে আপনারা যেখানে স্নানের জায়গা সেখানে যাবেন। তো দেখুন এই যে জলটা, এটা এতটাই, আমি আপনাকে বলেছি এখানে 30 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পর্যন্ত গরম জল আছে। তো এটা হচ্ছে সব থেকে গরম, এবং এইখানে যেখানে স্নান করছে দেখুন এটাই হচ্ছে স্নানের জায়গা। এখানকার জল 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উষ্ণ। আর এখানে দেখুন মেয়েদের এবং ছেলেদের স্নানের ঘাট সম্পূর্ণ আলাদা। মেয়েরা ছেলেদের স্নানের জায়গায় করতে পারবে না, ছেলেরা মেয়েদের স্নানের জায়গায় তো করতেই পারবে না। তো দেখুন এই যে এখানে স্নান করছে সমস্ত ছেলেরা, আমরাও এখানে স্নান করলাম। এবং এখানে স্নান করার সময় কিছু কিছু রেস্ট্রিকশন আপনাদেরকে মেনে চলতে হবে। যেমন প্রথম যেটা হচ্ছে, এখানে কিন্তু কোনো কাপড় কাচা বা জুতো চপ্পল ধোয়া, তেল মাখা, সাবান মাখা, এগুলো কিন্তু এখানে করতে দেওয়া হয় না। শুধুমাত্র আপনারা এখানে ডুবে স্নান করতে পারেন এবং গামছা দিয়ে গা মুছতে পারেন, এইটুকুই, এর থেকে বেশি কিন্তু কিছু নয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুত্র, ও কিন্তু নেমে গেছে। এবং বলে রাখি ওই যে দাঁড়িয়ে আছে ওইটুকুই জল, অর্থাৎ বাচ্চা ছেলেটা যে দাঁড়িয়ে আছে ওর হাঁটু পর্যন্তই কিন্তু জল, তারপরে কিন্তু আর কোনো মানে জলের গভীরতা নেই। আপনারা যে দেখতে পাচ্ছেন অনেকে ডুবে আছে, আর আলটিমেটলি ওরা কিন্তু বসে আছে, জলের মধ্যে বসে আছে, এবং ভিতরে অনেক পাথর, নুড়ি পাথর দেওয়া আছে। এই পাথরগুলো দেওয়া আছে শুধুমাত্র শ্যাওলা যাতে না জমে তার জন্য, কেন পাথরগুলো যখনই মুভ করবে তখনই কিন্তু শ্যাওলাটাকে নষ্ট করে দেবে, বুঝতে পারছেন তো। অর্থাৎ আপনি যাতে নেমে পরে স্লিপ না কেটে যান তার জন্য কিন্তু ওই পাথরগুলো দেওয়া হয়েছে। এবং আপনারা যখন ধীরে ধীরে এর আগের দিকে যাবেন দেখতে পাচ্ছেন ওই লোকটা যাচ্ছে, তো ওর জল খুবই কম। তো আপনার সঙ্গে যদি আপনার মগ টগ থাকে তো সেক্ষেত্রে আপনার হয়তো স্নান করতে সুবিধা হবে। তো যখন যাবেন তখন পাথর থেকে কিন্তু সাবধান, কেন ওই পাথর যদি জোরে লাগে তাহলে কিন্তু আপনার পা ইনজিওর্ড হয়ে যেতে পারে। তো দেখুন এখানে স্নানের পরে আমরা ফিরে যাব আমাদের গন্তব্য রামপুরহাটের দিকে। দূরত্ব প্রায় 67 কিলোমিটার এবং আসতে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় কিন্তু আমাদের লেগেছে। অতএব সন্ধ্যার আগে কিন্তু আমাদেরকে ফিরতে হবে। যেভাবে এসেছিলাম সেভাবেই যাব, তবে আমি আপনাদের কথা দিয়েছি যে আমরা তিলপাড়া ব্যারেজের পূর্বের অংশটা দেখাবো, তো ঠিক তেমনিভাবেই আমাদেরকে দেখাতে হবে। তো দেখুন আমি আমাদের রেস্ট্রিকশানটা দেখিয়ে রাখি। দেখুন এখানে জুতো ধোবেন না, জলে জুতো ধোবেন না, বিভিন্ন রকমের রেস্ট্রিকশানের কথা কিন্তু এখানে দেওয়া হয়েছে। মেয়েরাও যেন ছেলেদের ঘাটে না আসে সেটাও লেখা আছে। ছেলেরা তো মেয়েদের ঘাটে যেতে পারবে না সেটাও আপনাদের দেওয়াই আছে। এবং ঢোকার মুখে কিন্তু ছেলে এবং মেয়েদের ঢোকার ঘাটটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবার দেখুন আমি আপনাদের নিয়ে যাই, এটা সোজা গেলে দেখতে পাবেন হাতির মুখ থেকে প্রস্রবণের জলটা কীরকম বেরিয়ে আসছে, অর্থাৎ হাতির মুখের মতো একটা করা হয়েছে, সেখান থেকে জলটা বেরিয়ে আসছে। এবং আপনারা যদি সেখানে আসেন তাহলে সরাসরি প্রস্রবণ থেকে বেরোনো জলটা কিন্তু আপনারা পাবেন, বুঝতে পারছেন। আর এই জলটা কিন্তু নিজে নিজেই বেরিয়ে আসছে, এখানে কিন্তু কোনো পাম্পিং বা কোনো যে কিছু আছে তা কিন্তু নয়। দেখুন হাতির মুখ থেকে জলটা বেরিয়ে আসছে, ঠিক আছে। এটা কিন্তু নিজে নিজেই মাটির নিচ থেকে বেরিয়ে আসছে, যেটাকে আর্টেজিও কূপ বলা হয়। আর্টেজিও কূপের ব্যাপারটাই হচ্ছে আপনার নিজে নিজেই কিন্তু জলটা বেরিয়ে আসবে, কোনো পাম্প বা কোনো কিছু লাগবে না। তাহলে এটা একদিকে আর্টেজিও কূপ, দু নম্বর হচ্ছে এটা কিন্তু একটা হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ,
হুম, তো সবই আছে এবং দেখুন এখানে আপনার তিলক কেটে নিতে পারেন। এভাবে এখানে তিলক কাটছে এবং প্রত্যেক মাথা পিছু 2 টাকা হিসাবে নিয়ে থাকে। আপনার কাছে হয়তো কমও নিতে পারে, বেশিও নিতে পারে। তো এটা কিসে করে তৈরি করা হয়, তো জানতে পারলাম এটা নাকি খড়ি মাটি দিয়ে তৈরি করা হয়। খড়ি মাটির সঙ্গে রং দিয়ে ওরা এই জিনিসটা তৈরি করে। তো ভালোই লাগলো, আমরাও প্রত্যেকে নিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখুন আমি আপনাদের বক্রেশ্বরের আসার অভিজ্ঞতা, রাস্তায় কী কী পড়বে, সিউড়ি থেকে কীভাবে আসা যায়, কলকাতা থেকে কীভাবে আসা যায়, রামপুরহাট থেকে আমি যেহেতু আসছি সমস্ত ব্যাখ্যায় আপনাদের দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাতে আমার একটা অনুপ্রেরণা বা ভালো লাগা যাই বলুন একটা হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমারও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা আছে। আপনারা যখনই ঢুকবেন, ঢুকেই সামনের দিকে অর্থাৎ এই স্নানের ঘাটে যে ঢুকবেন, স্নানের ঘাটে ঢুকেই সামনের দিকে সোজা চলে গেলে কিন্তু আপনারা পানীয় জলের যে জায়গাটা আছে সেখানে পৌঁছে যাবেন। দেখুন এখানে দেখুন 51 পীঠের অর্থাৎ এর যে গুরুত্ব সেটা সম্পর্কে লেখা আছে। 51 পীঠের একটা পীঠ হচ্ছে এই আপনার বক্রেশ্বর। এবং দেখুন এই যে সোজা চলে গেলে আপনারা কিন্তু এই যে সোজা চলে গেলে আপনারা চলে যাবেন পানীয় জলের জায়গাতে। ঠিক আছে, তাহলে দেখুন বক্রেশ্বর থার্মাল প্ল্যান্ট একটা আছে, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ আছে, আর থার্মাল প্ল্যান্ট থেকে একটু দূরের দিকে আছে নীল নির্জন। সেখানে কিন্তু একটা জলের ড্যাম্প আছে। যেমন আমি আপনাকে দেউচা দেখালাম, ঠিক একই রকম নীল নির্জনও কিন্তু সেরকম আছে। তিলপাড়াতে তো জল নেই, দেখুন দর্শনীয় স্থান। তো যাই হোক, আপনারা নীল নির্জনের দিকেও যেতে পারেন, দূরত্ব বেশি নয়। আমাদের নীল নির্জন আর যাচ্ছি না, আপনারা চাইলে ওইখানেও ভিজিট করতে পারেন। জায়গাটা ভালো, অনেকটা দেউচার মতোই। তো আমরা যেহেতু দেউচা বা তিলপাড়া দেখলাম তাই সেদিকে আর যাচ্ছি না। আপনারা আপনাদের প্ল্যানে কিন্তু এটা রাখতেও পারেন। আর বলে রাখি, এখান থেকে আপনারা মামাভাগ্নে পাহাড় যেতে পারেন, যেটা বীরভূম জেলার একমাত্র পাহাড়। এখান থেকে দূরত্ব মাত্র 12 কিলোমিটার, অর্থাৎ খুব বেশি দূরে কিন্তু নয়। এখান থেকে সিউড়ি হচ্ছে আপনার 20 কিলোমিটার, সেই জায়গায় মাত্র 12 কিলোমিটার গেলে আপনারা বীরভূমের একমাত্র যে পাহাড় মামাভাগ্নে পাহাড়, ক্ষয়জাত পর্বত, তার একটা পৌরাণিক গুরুত্ব, যে হনুমান সেনা যখন সীতাকে উদ্ধারের জন্য পাথর হিমালয় থেকে নিয়ে যাচ্ছিলো, সেটা পড়ে গিয়ে ওই পাহাড়ের সৃষ্টি হয়েছে, একটা পৌরাণিক ব্যাখ্যা। আর ভৌগোলিক ব্যাখ্যা হচ্ছে সেটা একটা ক্ষয়জাত পর্বত, সেটাও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো আমার এটা একটা সেখানে যাওয়ার একটা ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। সেখানে দূরত্ব সহ সব কিছুই ঠিকঠাকভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো বন্ধুরা, বক্রেশ্বর দেখা আমার কমপ্লিট হলো। এরপর আমি ধীরে ধীরে বেরিয়ে যাব। এই যে সোজা চলে যাচ্ছি, এবং সোজা গেলে আপনি এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইটা নয়, এটা আমি তো ক্রস করে এলাম। এই যে সোজা গেট দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে যাচ্ছে দুবরাজপুরের দিকে। ঠিক আছে, আমরা ডান দিকে যাব সিউড়ির দিকে, অর্থাৎ বাড়ি ফেরার দিকে। তো দেখুন আপনারা, আমি গাড়িটা যেহেতু আপনার এই কর্মক্ষেত্রের এখানে রেখেছি, তাই এখানে গাড়িটা নিয়ে আমরা আমাদের জার্নি শুরু করলাম। এবং ফেরার পথে দেখুন আমি চলে এসেছি তিলপাড়া ব্যারেজে। এবং তিলপাড়া ব্যারেজে আপনার এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলেছিলাম যে রাস্তা তৈরির কাজ চলছে। এই যে আপনার জেসিপি দিয়ে দেখুন রাস্তা তৈরি করছে। এবং এই রাস্তাটা তৈরি হয়ে গেলে এই রাস্তাটাকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে, এবং বন্ধ করে এই ব্রিজটা সংস্কারের কাজ করা হবে। এবং সংস্কারের কাজ হয়ে গেলে আবার এই রাস্তাটিকে বন্ধ করে পুনরায় এই রাস্তাটি শুরু করে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তো যাক, যদি এরপরও আমি আপনাদের দেখানোর সুযোগ পাই যে রাস্তাটা সংস্কারের কাজ কীভাবে হচ্ছে, তাহলে দেখাবো। আর এটা হচ্ছে পূর্ব দিকের অংশ, একদম পুরো নিচের দিকে চলে এসেছি। দেখুন আমি, এটা উপরের দিকের অংশ, আর পুরো নিচের দিকের অংশে কিন্তু আমি চলে এসেছি। জল খুবই কম, নেই বললেই হয়, সামান্য পরিমাণ জল আসছে। এবং এরকম পরিমাণ জল আছে বলেই কিন্তু আমরা নিচের দিকে চলে এসেছি। আর একটা কথা, যখন জল থাকে তখন কিন্তু এখান থেকে মাছ প্রচুর ধরা হয় এবং মাছ বিক্রিও হয়। কিন্তু যেহেতু জল নেই, তাই এখানে মাছ বিক্রিরও কোনো জায়গা কিন্তু নেই। আমরা আগে যখন তিলপাড়া ব্যারেজের দিকে আসতাম তখন আর মাছ, আরও অনেক মাছগুলো কিন্তু এখানে বিক্রি হতো, কিন্তু এখন সেটা কিন্তু নেই জলের অভাবে। পরিযায়ী পাখির দর্শন হতো, সেটাও নেই। তো যাই হোক, সংস্কার হয়ে যাওয়ার পরে আবার মনে হয় ঠিক হয়ে যাবে। ফেরার পথে দেখুন আমাকে ফুয়েল রিফিল করতে হলো, এবং আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি রামপুরহাটের দিকে। তো বন্ধুরা, যাক, এতটাই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন আমার মিটারের কাঁটা আমি আপনাদের দেখালাম। 67 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু আবার বাড়ি ফিরে চলে এসেছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।